আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি, কেমিস্ট্রির এবিটিএ টেস্ট পেপারের দুটো সেটের সলিউশন। এবার এই দুটো সেট হচ্ছে, একটা হচ্ছে SC 150, একটা হচ্ছে SC 160। কিন্তু আমি তোমাদের সুবিধার্থে প্রথম SC 160 পুরো MCQ আর SAQ সলভ করে দেখাবো। ক্লিয়ার? তো MCQ আর SAQ এর সঠিক অ্যান্সার উইথ সলিউশন তোমাদের দেখাবো। তোমরা একটু ধৈর্য ধরো আর একটু সময় দিও, আর এগুলো নোট করে নিও খাতায়। ওকে? আচ্ছা, তার আগে আমি একটা কথা বলে দিই তোমাদের, যে আমি টেস্টের আগে এইচএসের একটা সাজেশন আপলোড করেছিলাম বাইজাম্পের তরফ থেকে। ওকে, এইচএস 2025-এর সাজেশান, যেটা তোমরা ডেসক্রিপশানে যাবে, ওখানে বারবার ওই সাজেশানটা দেখানো হয়েছে প্রতিটা এবিটি এর সলিউশনের ক্ষেত্রে। আর সেই সাজেশানটা ডেসক্রিপশানে যাবে, আর ওখান থেকে তোমরা লিঙ্ক দেওয়া আছে, তারপর ওটা তোমরা সাজেশানটা দেখবে ভালো করে, প্রশ্ন উত্তর চ্যাপ্টার ওয়াইজ রেডি আছে। তারপর তোমাদের ওটা যদি সাজেশানটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে সাজেশানটা কালেক্ট করে নিও। তোমাদের হাতে সময় কম আছে, তোমাদের এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই সাজেশানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো প্রথম আমি যেটা সলভ করবো সেটা হচ্ছে SC 160। ওকে, রেডি? তো দেখো এখানে প্রথম প্রশ্নটা কি বলেছে, এটা একটু ক্যালকুলেস বেস্ট একটু আছে এখানে আর কি। দেহকেন্দ্রিক আর একটা পৃষ্ঠকেন্দ্রিক, ওর প্রান্ত দৈর্ঘ্য দিয়েছে A, তারপর বলছে ব্যাসার্ধের অনুপাত, মানে আমরা যদি দেহকেন্দ্রিককে R1 ভাবি আর পৃষ্ঠকেন্দ্রিকের ব্যাসার্ধকে যদি R2 ভাবি, আমরা সূত্র কি বলে, দেহকেন্দ্রিকের ক্ষেত্রে R1 সমান হচ্ছে √3A/4, মনে রাখো। আর নিচের দিকে উত্তর আছে, একটু ধৈর্য দাও। আর R2 সমান হচ্ছে কি A/2√2। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে R1:R2। তো ওটাকে আমি সলভ করলে, তো দেখো ওটাকে যদি আমি সলভ করি তাহলে আমার কি হবে, যে √3A/4 সেটা হচ্ছে A/2√2। আচ্ছা, A আর A ক্যান্সেল আউট হলো, 2 2 4। তাহলে এটা আমার কি বেরোচ্ছে, √3/2 এটা হচ্ছে 1/√2। এবার √2 মানে কি, 2 × √2 হবে, এটা 2 মানে কি √2 × √2। তো ওটাকে যদি আমি করি তাহলে এটা হবে √3/√2। ওকে, √3/√2 1, মানে আমার কি হচ্ছে যে √3:√2। তাহলে আমার নিচের দিকে আমি তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট বোঝানোর জন্য আমি বললাম। তাহলে আমাদের অপশান এটা হচ্ছে কারেক্ট। উত্তরগুলো কোথায় আছে, সলভ করা আছে নিচে আছে, একটু ধৈর্য ধরো। ওকে, আচ্ছা 2-এর দাগের প্রশ্নটা কি বলেছে, যে কোনো তড়িৎ বিশ্লেষ্য মলার পরিবাহিতা বৃদ্ধি পায়, কোনো তড়িৎ বিশ্লেষ্যের মলার পরিবাহিতা বৃদ্ধি পায় কি, ওর লঘুতা বৃদ্ধি করলে। কি বললাম, বুঝতে পেরেছো তো? ওর লঘুতা বাড়ালে কি হচ্ছে, মলার পরিবাহিতা বাড়বে। পরের যে প্রশ্নটা বলেছে, নিচের কোনটি লায়োফিলিক সলিউশন নয়। দেখো এখানে স্টার্চ, যে প্রোটিন, জিলেটিন সবগুলো হচ্ছে লায়োফিলিক, শুধুমাত্র গোল্ড সোল হচ্ছে লায়োফোবিক, এটা লায়োফিলিক সলিউশন নয়। ক্লিয়ার? পরের যে প্রশ্নটা বলেছে এখানে 4-এর দাগ, জেননের সঙ্গে কোন যৌগটি গঠিত হবে না, তাহলে ওর হচ্ছে যে ক্লোরিন আয়নের সাথে ওর কিন্তু বন্ড হবে না, XgCl4। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা আমি তোমাদের সলভ করে দেখাবো। কোনটা, যে K2Cr2O7, এটা যদি জারক হিসেবে কাজ করে তাহলে এর তুল্যাঙ্ক ভার কী হবে। তাহলে দেখো এখানে প্রশ্নটা কী আছে, K2Cr2O7 এটা কিসে কনভার্ট হচ্ছে, Cr3+এ। ক্লিয়ার? এবার তোমরা যদি জানো যে Cr এর জারণ সংখ্যা, এর ক্ষেত্রে জারণ সংখ্যা হচ্ছে +6 থেকে +3-তে যাচ্ছে, মানে জারণ সংখ্যার পরিবর্তন কত হচ্ছে 3। তাহলে একটা কথা ভেবে দেখো, Cr2, একটা Cr এর জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে 3, তাহলে দুটো Cr এর জন্য কত হচ্ছে, 3 × 2 6 হচ্ছে। এবার আমার যে সূত্রটা আছে, যে তুল্যাঙ্ক ভার নির্ণয়ের সূত্র হচ্ছে আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন। তো জারণ সংখ্যার পরিবর্তন কত হয়েছে, 6 হয়েছে, তাহলে M/6। চলো নিচের দিকে আমি অ্যান্সারটা দেখিয়ে দিই। ওকে, এটা হচ্ছে প্রথমের অ্যান্সারটা, এটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সারটা। ক্লিয়ার? তাহলে এখানে তোমাদের অ্যান্সারটা তোমরা দেখতে পাচ্ছ, যে জারক পদার্থ এটা, আর এটা হচ্ছে Cr3+, জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে কত, 3। তাহলে দুটো Cr এর জন্য কত হচ্ছে 6, আর আমার যে সূত্রটা কি আছে, যে তুল্যাঙ্ক ভারের আণবিক ভর বাই জারণ সংখ্যার পরিবর্তন, তাহলে M/6। ক্লিয়ার? পরের যে প্রশ্নটা বলেছে, যে COC2O4 হোল 3, এখানে 3- এর ক্ষেত্রে CO এর কোঅর্ডিনেশন মানে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটাকে বলছে কোঅর্ডিনেশন নাম্বার, সর্বগাঙ্ক সংখ্যা নির্ণয় করো। আমি প্রথম বলে দিই যে এই যে সর্বগাঙ্ক সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার যেটা আছে, মানে ওই যে যেটা আমাদের মেন কেন্দ্রীয় পরমাণু আছে, ওর চারপাশে, ওর সারাউন্ডে যতগুলো লিগ্যান্ড যুক্ত আছে, চারপাশে যুক্ত লিগ্যান্ড। এবার লিগ্যান্ড আবার মনোডেন্ডেন্ট, বাইডেন্ডেন্ট আছে, মানে কার একটা হাত, কার দুটো হাত, কার অনেকগুলো হাত। তাহলে এখানে কি হচ্ছে, এই যে আমার যেটা দিয়েছে যে C2O4, এর কিন্তু দুটো হাত, এটা হচ্ছে বাইডেন্ডেন্ট লিগ্যান্ড। চলো আমি তোমাদের ওটা অ্যান্সারটা নিচের দিকে দেখিয়ে দিচ্ছি, তো অনেকটা সুবিধা হবে তোমাদের বুঝতে। তাহলে দেখো এটাকে একটু ছোট করে নিই, দেখতে পাচ্ছ।
তাহলে দেখো এখানে কি হচ্ছে, এইটা এর ক্ষেত্রে আমার হচ্ছে লিগ্যান্ড কোনটা, এইটা, আর এই যে কোঅর্ডিনেশন নাম্বার কোনটা, যে নাম্বার অফ লিগ্যান্ড সারাউন্ডে কতগুলো লিগ্যান্ড আছে। তাহলে C2O4 এর ক্ষেত্রে কি হচ্ছে, এটা হচ্ছে বাইডেন্ডেন্ট লিগ্যান্ড, মানে এর স্ট্রাকচারটা হচ্ছে C2O4 এর এইরকম, মানে এখানে দুটো অক্সিজেন পরমাণু আছে, ওই বন্ড করবে। তাহলে আমার যে কোবাল্টের সাথে বন্ড কীভাবে করছো এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে একটা হাত দুটো হাত, তাহলে একটা C2O4 একটা যদি যায় তাহলে কি হবে, মোট বন্ড কটা করছে, এখানে একটা দুটো করছে। তাহলে এখানে কি আছে, হোল 3 আছে, 3টা গেলে তাহলে কটা হবে, 6টা হবে। কী বললাম বুঝতে পেরেছো, তোমরা স্ট্রাকচারটা দেখে নাও, বুঝতে পেরে যাবে। ক্লিয়ার? তো এখানে পরের প্রশ্নটা আমরা দেখো, এটা একটা কঠিন প্রশ্ন, এর কিন্তু মেকানিজমটা অনেক বড় হয়ে যাবে NBS-এর। যখনই মনে রাখবে এখানে NBS আর CCl4 দিবে, তাহলে এটার আমার যে সঠিক উত্তর হচ্ছে এটা। কী বললাম বুঝতে পেরেছো? এবার ওখানে আমি তোমাদের নিচের দিকে ওখানে একটু দেখিয়ে দিই, যে ওর জাস্ট আমি এটা লিখেছি, এটার মেকানিজমটা পুরোটা লিখিনি। তাহলে হচ্ছে এই হচ্ছে তোমাদের অ্যান্সারটা। কী বললাম বুঝতে পেরেছো? তো হ্যালোএলকেন আছে, হ্যালোএলকেন হেরোইনস থেকে আছে ওটা। আচ্ছা, পরে যে প্রশ্নটা বলেছে যে অ্যালকোহলের ডিহাইড্রেশনের সঠিক ক্রম কোনটা, তাহলে সঠিক ক্রম হচ্ছে এটা, 3 ডিগ্রি, তারপর হচ্ছে 2 ডিগ্রি, তারপর হচ্ছে 1 ডিগ্রি। কেন এরকম হচ্ছে চলো একটু আমি দেখিয়ে দিই। তো তোমরা এখানে যাও, এখানে দেখো, প্রথম কথা হচ্ছে আমি একটা 3 ডিগ্রি, এটা এই যে অ্যালকোহলটা নিলাম 3 ডিগ্রি মানে কি, বড় বড় 3টা CH3 গ্রুপ এখানে যুক্ত আছে। তাহলে এখানে কি হবে, অ্যাসিডিক মিডিয়ামে মানে H+, তাহলে এখানে অক্সিজেনের যে লোন পেয়ার আছে ও অ্যাটাক করবে। তারপরে এখানে কি হচ্ছে, OH2+ হবে, এটা আনস্টেবল, তাহলে এখান থেকে কেটে পালিয়ে যাবে। কেটে পালিয়ে গেলে কি হবে, এটা হচ্ছে সির মাথায় প্লাস হয়ে যাবে, মানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এটা 3 ডিগ্রি অ্যালকোহল ছিল, মানে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মানে এটা কী করবে, যে মোর স্টেবল অ্যালকিন ফর্ম করবে। তাই এটা হচ্ছে যে 3 ডিগ্রি ডিহাইড্রেশনে হচ্ছে ওটা বেশি স্টেবল হয় 2 ডিগ্রি আর 1 ডিগ্রির তুলনায়। ক্লিয়ার? তোমরা 2 ডিগ্রি 1 ডিগ্রি নিজেরাই দেখতে পারো। আচ্ছা, পরে যে প্রশ্নটা এখানে কী বলেছে, যে কোনটি নিউক্লিওফিলিক বিক্রিয়ায় সক্রিয়, তাহলে সেটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালডিহাইড CH3CH। ওকে, কার্বিনামিল বিক্রিয়ায় সাড়া দেয় না কোনটা, কার্বিনামিন বিক্রিয়া ওরেই দেখায় 1 ডিগ্রি প্রাইমারি এমিন, মানে 1 ডিগ্রি এমিন যেটা আছে 1 ডিগ্রি এমিন, ওগুলো কার্বিনামিন বিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে এটা 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, এটাও 1 ডিগ্রি, শুধুমাত্র এইটা হচ্ছে 2 ডিগ্রি। কেন না, এখানে হচ্ছে এনের সাথে এখানে কি হচ্ছে, দুটো বড় বড় গ্রুপ আছে, 1 2, এখানে CH3 আছে, এখানে CH3 আছে। কী বললাম বুঝতে পেরেছো? তাই এটা হচ্ছে কার্বিনামিন বিক্রিয়ায় সাড়া দেবে না। কেন, কার্বিনামিন বিক্রিয়ায় কারা সাড়া দিবে, যারা হচ্ছে 1 ডিগ্রি। কী বললাম বুঝতে পেরেছো? আচ্ছা, পরে যে প্রশ্নটা বলেছে যে D+ গ্লুকোজের ক্ষেত্রে যে ডি চিহ্নটি যেটা আছে না, এখানে দেখিয়ে দিচ্ছি, যে বলছে D+ গ্লুকোজ যেটা আছে, গ্লুকোজের ক্ষেত্রে ডি চিহ্নটা কোন কার্বনের কনফিগারেশনকে বোঝায়, তাহলে এটা হচ্ছে 5 নম্বর কার্বনে। কারণ D আর L নামকরণ হবে কীভাবে, তোমরা স্ট্রাকচারটা এখানে দেখে নাও। এই যে দেখো হচ্ছে ডি গ্লুকোজ। ওকে, এটা তো গ্লুকোজের স্ট্রাকচার। তাহলে এখানে কি হচ্ছে, এই যে 5 নম্বর কার্বনে OH, এটা কিন্তু ওর ডি আর এল এর উপর ডিপেন্ড করছে। কী বললাম বুঝতে, তাহলে এটা হচ্ছে 5 নম্বর কার্বনের ক্ষেত্রে। ক্লিয়ার? পরে যে প্রশ্নটা বলেছে কি, কোশ্চেনটা দেখো, যে পলিস্টারের পলিমারের নাম কি, তাহলে পলিস্টারের পলিমারের নাম হচ্ছে টেরিলিন। ইকুয়ানিলটা কি, ইকুয়ানিল হচ্ছে একটা ট্রাঙ্কুলাইজার, এগুলো আগে ছিল। তারপরে এটা হচ্ছে প্যারাসিটামল তৈরির যে ধাপটা আছে, ওটা এখান থেকে প্যারাসিটামল তৈরি হতে ওকে CH3CO2, ওকে, ওর সাথে রিয়েক্ট করতে হবে, মানে এটা হচ্ছে এসিটাইলেশন। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে এইগুলো ছিল আমার 14টা MCQ। আশা করি 14টা MCQ ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। ক্লিয়ার? এবার 1 মার্কের প্রশ্ন, কোষ ধ্রুবকের SI একক কি, তাহলে কোষ ধ্রুবকের SI একক হচ্ছে মিটার ইনভার্স 1, আর যদি CGS বলতো তাহলে সেমি -1। ওকে, আর এটা তো আগের সেটে করানো হয়েছে, স্বর্ণ সংখ্যাও আগের সেটে করানো হয়েছে। এবার দেখো Mn2+ আর Fe3+ এর মধ্যে কোনটিকে সহজে +3 স্তরে উন্নীত করা যায়, আর এর সাথে আছে সন্ধিগত মৌলের কোনটি ঘনত্ব সর্বাধিক, এটা দেখাচ্ছি, এর উত্তরটা দেখাচ্ছি, ওয়েট একটু দাঁড়াও, নিচের দিকে দেখিয়ে দিচ্ছি। কোনটির ঘনত্ব সর্বাধিক, সেটা হচ্ছে অসমিয়াম। ওকে, আর টিংচার অফ আয়োডিন কি, ওটাও দেখিয়ে দিচ্ছি, K2 এর জলীয় দ্রবণ। তাহলে দেখো তোমাদের আমি ওটা বলে দিই। দেখো যে এখানে M2+ আর Fe2+ এর মধ্যে কোনটিকে সহজে +3-তে উন্নীত করা যায়, তাহলে দেখো Mn2+ যেটা আছে ওটা 3d5 ওর অর্ধপূর্ণ, ওটা স্থায়ী। ওকে, 3d5 এটা সহজে ইলেকট্রন ত্যাগ করে না, কারণ ওটা 5টা একটা করে আছে, 1 2 3 4 5টা করে 5টা অর্ধপূর্ণ ইলেকট্রন থাকে ওর, যদি তোমরা ইলেকট্রিক কনফিগারেশনটা দেখবে। কিন্তু Fe3+ এর এখানে হচ্ছে 3d6, মানে এখানে ফাঁকা থাকে আরও, তাই +3 স্তরে সহজে উন্নীত করা যায়। কী বললাম বুঝতে পেরেছো? তোমরা ইলেকট্রিক কনফিগারেশন এর দেখবে, তখন বুঝতে পারবে ও যুগ্ম ইলেকট্রনে কোথায় কে ছাড়তে পারে, কে ছাড়তে পারে না। ওকে, টিংচার অফ আয়োডিন কি, এই যে আয়োডিনের 2% অ্যালকোহলীয় দ্রবণকে টিংচার অফ আয়োডিন বলে, এটা শল্য চিকিৎসার পূর্বে ত্বককে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়।
কী বললাম বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আমরা কি কমপ্লিট করে নিলাম একটা সেট। কোন সেটটা করে নিলাম? যে এসসি 160 সেটটা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, পরে আমরা সেটের জন্য রেডি হই। ওকে, তাহলে এবার আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এসসি 150। এখানে আমি তোমাদের এমসিকিউ আর এসিকিউটা দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমি আবার বলে দিই, তোমরা যারা এইচএসের কেমিস্ট্রির সাজেশন বা ফিজিক্সের বা বায়োলজির সাজেশন চাও, তাহলে তোমাদের ডেসক্রিপশানে ওখানে সাজেশনটা পুরো দেখানো আছে। আর তারপর হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আর অবশ্যই পিডিএফটা তোমরা প্রথম দেখবে, পিডিএফটা ভালো লাগলে তারপর পারচেস করবে। ওকে, তোমাদের এইচএস আসছে, তো তোমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর অলরেডি রেডি আছে। তোমরা এমসিকিউ এসিকিউ এবিটিএ থেকে কমন পেয়ে যাবে, বাকি 2 মার্ক থেকে 5 মার্কের প্রশ্নের জন্য এই পিডিএফই এনাফ। কী বললাম বুঝতে পেরেছো? তো ঠিক আছে, শুরু করি। এখানে যে প্রথম প্রশ্নটা বলেছে যে আলফা মানে এ বি সিটা অসমান থাকবে, আলফা বিটা গামা অসমান থাকবে, উত্তরটা হবে ট্রাইক্লিনিক। তোমরা যেহেতু স্ট্রাকচারগুলো ওখানে জানো, এটা প্রথম অধ্যায়ের মানে এগুলো বেসিক জিনিস জানা দরকার এটা। তারপর বলছে তড়িৎ রাসায়নিক কোষ কখন তড়িৎ বিশ্লেষক কোষ হিসেবে কাজ করে? যখন হচ্ছে ইসেল গেটাতে বাইরে থেকে দেওয়া যে শক্তিটা সেটা হচ্ছে ইলেকট্রিক সেলের তুলনায় বেশি যখন হয়। কী বললাম বুঝতে পেরেছিল? দেখো, পরের যে প্রশ্নটা বলেছে সালফার সালফার দ্বিবন্ধন আছে কোনটা? তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে এটা। তোমরা স্ট্রাকচারটা দেখে নিবে, এখানে সালফার সালফার দ্বিবন্ধন আছে, এস আর এস এর ডবল বন্ড আছে। কী বললাম বুঝতে পেরেছো? তো কীরকম বেঁকে গেছে লেখাটা? তাহলে এটা হচ্ছে এস এস এর দ্বিবন্ধন আছে কিসে? এটাই। পরের যে প্রশ্নটা বলেছে যে কেআই এর জলীয় দ্রবণ থেকে আই2কে মুক্ত করা হয় কীভাবে? Cl2। আমার ভয়েস যদি একটু স্লো হচ্ছে ফিজিক্যাল প্রবলেমের জন্য, তোমরা ওটা কিন্তু একটু মেনটেন করে নিও। তোমরা আমার বাক্যটা যদি না শুনতে পাচ্ছ তাহলে তোমরা কিন্তু মার্ক করে নিও ওখানে। পরের যে প্রশ্নটা এখানে বলেছে যে কোনটি পরমাণু দুটির আকার লেন্থারিন সংকোচনের জন্য একই হয়? তাহলে এটা কিন্তু এর আগেও কারণ হচ্ছে জেটার আর এইচএফ। তারপর এটা আমি তোমাদের বলে দিই, এটা এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি, টাইটানিয়ামের যৌগগুলির মধ্যে কোনটি তৈরি করা যাবে না? তাহলে দেখো এর উত্তরটা দিয়ে দিই তোমাদের। ব্যাপারটা হচ্ছে টাইটানিয়াম যে আছে না, সেটা হচ্ছে টিআই, যেটা টিআই আছে সে হচ্ছে +2 +3 আর না হলে +4 জারণ স্তর প্রদর্শন করে। কিন্তু এই যে এখানে যতগুলো অপশান আছে তার মধ্যে যে K2 TiO4 আছে না, এ হচ্ছে +6 জারণ স্তর দেখায়, তাই এটা হবে না। কি বললাম বুঝতে পেরেছো তো? আচ্ছা, পরের যে এটা আছে এর উত্তরটা আমি নিচের দিকে দিয়ে দিব। তোমরা এফির ক্ষেত্রে এটা মনে রাখবে যে Fe(F6)3- মানে sp3d2 এর উত্তরটা হবে। কী বললাম বুঝতে পেরেছো? মানে ওর 3D কক্ষ ভর্তি থাকে 5টা একটা করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে উইকের জন্য, মানে বন্ধন শক্তি খুবই দুর্বলের জন্য ওই sp3d2 হয়। তারপর হচ্ছে রেসিমিক মিশ্রণ যে পাওয়া যায় কোন ক্রিয়া কৌশলটি, সেটা হচ্ছে SN1। তোমাদের এটা মনে রাখা দরকার। পরে যে প্রশ্নটা আছে, প্রশ্নটা হচ্ছে 9 এর দাগের ইনকমপ্লিট আছে, যে ACO2 দ্বারা এসিটাইল এলডিহাইডের সাথে বিক্রিয়ায় কী উৎপন্ন হয়? গ্লাইঅক্সাল। ওকে, এর আমি স্ট্রাকচারটা দেখাতে পারবো না, মানে এই মুহূর্তে দেখানো সম্ভব নয়। তোমরা কিন্তু স্ট্রাকচারের জন্য তোমরা এই মেকানিজমটা অবশ্যই করবে। ওকে, গ্লাইঅক্সাল মনে রাখবে জাস্ট। পরে যে সবাই জানো CCl4 এর NOH-এর সাথে এটা কি তৈরি হয়? স্যালিসিলিক অ্যাসিড। এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট রিয়াকশান, এগুলো ইম্পর্টেন্ট রিয়াকশান, এগুলো সবাই জানা উচিত সবার। ওকে, নেমিং রিয়াকশানগুলো। তারপরে এখানে বলেছে যে মিউটার রোটেশন দেখায় না কার? সুক্রোজ। এবার সুক্রোজ কেন মিউটার রোটেশন দেখায় না, ওটা নিচের দিকে আমি বলে দিচ্ছি। সুক্রোজ মিউটার রোটেশন না দেখানোর কারণ হচ্ছে এই যে এখানে দেখো কী আছে, যে সুক্রোজ হচ্ছে ডাজ নট শো মিউটার রোটেশন বিকজ ইট লেক্স অফ ফ্রি এলডিহাইড আর কিটোন গ্রুপ। এর ক্ষেত্রে ফ্রি এলডিহাইড আর কিটোন গ্রুপ থাকে না। এখানে কী হচ্ছে যে এলডিহাইড আর কিটোন গ্রুপ থাকে না ফ্রি। ওকে, ওই জন্য সুক্রোজ যে আছে মিউটার রোটেশন শো করে না। তারপরে এখানে বলেছে কোনটির আম্লিক ধর্ম সর্বাধিক? তাহলে এখানে হচ্ছে যে যেটা আছে প্যারা নাইট্রোবেনজয়িক অ্যাসিডের আম্লিক ধর্ম সর্বাধিক, কিন্তু এর যে সঠিক ক্রমটা আছে, ক্রমটা এখানে দেখিয়ে দিচ্ছে। এই যে দেখো, যে প্রথম হচ্ছে অর্থো নাইট্রোবেনজয়িক অ্যাসিড, এটা হচ্ছে সবথেকে বেশি, তারপর প্যারা, তারপরে মেটা, তারপরে বেনজয়িক অ্যাসিড। কী বললাম বুঝতে, যেটা হচ্ছে ক্রমটা। পরের যে প্রশ্নটা এখানে বলেছে যে কোনটি অ্যান্টিবায়োটিক নয়? তাহলে এখানে সবগুলো অ্যান্টিবায়োটিক, শুধুমাত্র ক্লোরামফেনি, আচ্ছা একটু মার্ক করতে প্রবলেম হচ্ছে, এখানে হচ্ছে ক্লোরোফেনিরামিন, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক নয়। ক্লিয়ার? পরে যে প্রশ্নটা বলেছে যে টেরিলিনের মনোমারের নাম কি, সেটা হচ্ছে টেরিথেলিক অ্যাসিড আর হচ্ছে ইথিলিন গ্লাইকল। ওকে, এখানে 14টা MCQ ক্লিয়ার। আমি আবার তোমাদের বলে দিই, যদি আমার ভয়েসের প্রবলেম হচ্ছে তোমাদের একটু আমি বুঝতে পারছি, আমি অবশ্যই বলতে পারছি না প্রচুর পরিমাণে আমার প্রবলেম হচ্ছে, তবুও তোমাদের জন্য অবশ্যই সলিউশনটা নিয়ে এসেছি যাতে তোমাদের সুবিধা হয়। আগের সেটটা একটু বেশি ডিসকাস করেছি, এটা তাই অতি অল্প শেষ করছি, তোমরা না হলে কমপ্লিট হবে না ওটা। ওকে, পরের যে প্রশ্নটা এখানে দিয়েছে ক্যাথোডে মুক্ত হওয়ার প্রবণতা অনুযায়ী সাজাও। তাহলে তোমরা এইগুলোকে দেখবে। ওকে, এইগুলোকে শুধু দেখবে, যে মানগুলোকে দেখবে, আর আমি উত্তরটা তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে দেখো
যে সকল আয়নে E0 মান ধনাত্মক তাদের ক্যাথোড মুক্ত হওয়ার প্রবণতা বেশি। তাহলে তোমরা বুঝতে পেরে গেছো যেগুলোর মান পজিটিভ আছে ওগুলো হচ্ছে বেশি, Cu2+-এর পজিটিভ বেশি ছিল তাই ওটা বেশি। কী বললাম বুঝতে পেরেছো তো? জাস্ট এখানে দেখো তোমরা Cu2+ কত ছিল, Cu2+-এর ক্ষেত্রে এর ক্ষেত্রে কী ছিল 0.34, আর এটা হচ্ছে 0, আর এগুলো এ দুটো মাইনাসে গিয়েছিলো। কী বললাম তো? তাহলে সব থেকে বেশি এর, সব থেকে কম হচ্ছে এর। তারপর বলছে 1 ফ্যারাডে তড়িৎ পরিবহনে কী পরিমাণে সোডিয়াম সঞ্চিত হবে? তাহলে যতগুলো ওর হচ্ছে আণবিক ভর, ওকে, অতগুলো সঞ্চিত হবে। এখানে দেখো তাহলে 1 ফ্যারাড, এই যে দেখো 1 ফ্যারাডের তড়িৎ মৌলটির রাসায়নিক তুল্যাঙ্কের সমপরিমাণ মোল অর্থাৎ 23 গ্রাম সোডিয়াম সঞ্চিত হবে। আর সোডিয়ামের মলিকুলার ওয়েট কত? 23। চলো পরের যে প্রশ্নটা বলেছে, যে দুটো প্রশ্ন একসাথে দেখিয়ে দিই। অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থের নাম আর সংকেত। তাহলে আচ্ছা ওখানে চলো দেখিয়ে দিচ্ছি, এগুলো অনেক আগে এর আগে অনেকবার করানো হয়েছে। ক্যাটায়নিক আর অ্যানায়নিক দুটো দেখিয়ে দিচ্ছি। যদি ক্যাটায়নিক বলে তাহলে হচ্ছে সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড, স্ট্রাকচারটা মনে রাখবে। আর অ্যানায়নিক হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। ক্যাটায়নিক ওরকম আসে না, অ্যানায়নিকটা ইম্পর্টেন্ট মনে রাখবে। আর স্ট্রাকচার রাসায়নিক সংকেতটা মনে রাখবে C17H35COONA, ওকে, সোডিয়াম স্টিয়ারেট। অ্যানায়নিক পৃষ্ঠতল সক্রিয় পদার্থ, পৃষ্ঠটান হ্রাস করে, ওকে। আচ্ছা তারপরে এটা হচ্ছে ক্ষার ধর্ম অনুসারে সাজাতে। তাহলে আমি অ্যাসিডিক ক্যারেক্টারটা এর আগে ছিল ওটা আমি দেখিয়ে দিচ্ছি, ক্ষার ধর্ম ওর উল্টোটা হবে, ওটা একটু মেনে নিও, নিজের রেডি করো। তাহলে দেখো এখানে বলছে যে জারণ সংখ্যা যত বেশি তার হচ্ছে আম্লিকতা তত বেশি। তাহলে এটা, তাহলে এর উল্টোটা হবে, ক্ষার ধর্ম হচ্ছে এর উল্টোটা। আচ্ছা লাস্ট প্রশ্ন আশা করি এটা, যে Mn2+ চৌম্বক ভ্রামকের মান কত? এটা এর আগেও করানো হয়েছে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন? দেখো এটা হচ্ছে Mn2+, Mn হচ্ছে 3d/4s2, মানে লাস্টের কক্ষকের বলা হচ্ছে। আর এটা 3d5, Mn2+-এর দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে এস কক্ষক থেকে। তাহলে এখানে ওজন 3d5 মানে কি, ডি কক্ষকে কটা, ডি উপকক্ষকে 5টা ঘর থাকে, তাহলে 1 2 3 4 5টা ভর্তি হলে এন এর মান কত হচ্ছে 5। তাহলে মিউ এর যে সূত্র রয়েছে মিউ ইকুয়াল টু কি, n × n+2, এনটা কি অযুগ্ম ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে 5 × 5 + 2 মানে কি হবে 5 × 7 35 বর ম্যাগনেটিক, ওকে। আর হচ্ছে খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন? এবার এটা এর উত্তরটা অলরেডি এর আগেও 2-3 বার দেওয়া হয়েছে, ওকে। এটা হচ্ছে পেটের আলসার অথবা যে রক্ত মানে এমনি রক্তপাত হতে পারে আর সে রক্তক্ষরণ বন্ধ হবে না, ওকে। তো এই জন্য হচ্ছে খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয়, ওকে। ঠিক আছে, ভালো থেকো। তো লাস্টে তোমাদের সাথে যেমন গল্প করি সেরকম আমি আরেকবার বলে দিই, যে ABTA টেস্ট পেপার থেকে MCQ SAQ তো আমাদের চলছে সেট ওয়াইজ, কখনো কখনো একটা সেট, কখনো কখনো যেমন আজকে দুটো সেট করালাম। তো এরকমই বলে দিই, তোমরা যারা চাও এইচএসে ভালো নাম্বার পেতে তারা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। তোমরা তার আগে তোমরা পিডিএফটা দেখবে, পিডিএফের লিঙ্ক নিচে ডেসক্রিপশানে আছে, ওকে, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, তোমরা ওখান থেকে পিডিএফটা দেখবে, ভালো লাগলে তোমরা পিডিএফটা পারচেস করবে। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক, পরে ভিডিওতে দেখা হচ্ছে, বাই।